বাংলা সাহিত্যের অপর আনন্দ হলো গল্প, আর এই গল্পের বৈঠকখানা হলো শ্রুতিলিপি। আজ আবারও আপনাদের জন্য একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির আমরা। আজকে আপনারা শুনবেন টম হুডের লেখা কায়াহীনের ছায়া। আমার বাড়ি হওয়ার পর থেকে ছোট বোন লিটি আমার সঙ্গেই থাকতো। আমার বিয়ের আগে পর্যন্ত সেই ছিল আমার ছোট্ট সংসারের গৃহপত্রী। এখন সে আমার স্ত্রীর সবসময় সঙ্গী, আমার বাচ্চাদের অতি প্রিয় পিসিমা। আমার ছেলেমেয়েরা লিটির খুব নাওটা, লিটিও তাদের খুব ভালোবাসে। বাচ্চারা সান্ত্বনা পাবার জন্য, উপদেশ পাবার জন্য, বাচ্চারা যেসব ছোটোখাটো ঝামেলা এবং হতবুদ্ধিকার অবস্থার মধ্যে পড়তো তা থেকে উদ্ধার পাবার জন্য তারা তাদের পিসির শরণাপন্ন হতো। লিটিও তাদের সাধ্যমতো সাহায্য করত। আমার বাড়িতে লিটির স্বাচ্ছন্দ্যের কোনো অভাব ছিল না। সে যাতে ভালোভাবে থাকতে পারে তার সব ব্যবস্থা আমি করেছিলাম। তার চারপাশে ছিল ভালোবাসা ভরা কতগুলি হৃদয়। সেই হৃদয়গুলি হলো আমার পরিবারের বাচ্চাদের এবং বড়দের। একটি সুখী পরিবারে বড়দের স্নেহ আর ছোটদের ভালোবাসার মধ্যেই কাটছিল লিটির দিনগুলি। কিন্তু তা হলেও লিটির মুখখানা ছিল সবসময়ের গম্ভীর, তার দৃষ্টি ছিল বিষণ্ণতায় ভরা। পরিচিতরা তার মুখের দিকে তাকিয়ে হতবুদ্ধি হয়ে যেত। বন্ধুরা তাতে খুব দুঃখিত, কিন্তু হাসি খুশি লিটি এরকম হয়ে গেল কেন? এর পেছনে রয়েছে আশাভঙ্গজনিত মনোবেদনা। হ্যাঁ, হারিয়ে যাওয়া প্রেমিকের পুরনো কাহিনী হলো লিটির দুঃসহ মানসিক যন্ত্রণার কারণ। আর এজন্য সে গম্ভীর, এজন্যই তার দৃষ্টি বেদনাতুর। বিয়ের অনেকগুলি ভালো ভালো প্রস্তাব এসেছিল তার কাছে, কিন্তু হৃদয়ের প্রথম যে প্রেমের ফুলটি ফুটে উঠেছিল তা অকালে আকস্মিকভাবে শুকিয়ে যাওয়ায় সে আর কোনো তরুণের বিয়ের প্রস্তাবে সাড়া দিতে পারেনি। সে কাউকে ভালোবাসবে অথবা অন্য কারোর কাছ থেকে ভালোবাসা পাবে এমন স্বপ্নটুকু পর্যন্ত সে দেখতে পায়নি। জর্জ ম্যাসন আমার স্ত্রীর সম্পর্কিত ভাই। এই তরুণ যুবক পেশায় নাবিক। লিটির সঙ্গে তার প্রথম দেখা হলো আমাদের বিয়ের সময়। প্রথম দর্শনেই প্রেম। লিটি আর জর্জ একে অন্যকে গভীরভাবে ভালোবেসে ফেলল। জর্জের বাবাও ছিলেন একজন নাবিক। ঝটিকা ক্ষুদ্র রহস্যময় সমুদ্র তাকে আকর্ষণ করত প্রবলভাবে। এই আকর্ষণ তিনি এড়াতে পারতেন না। সাগরের ডাকে তিনি সাড়া দিতেন। উত্তর মেরু মহাসমুদ্রের সুদক্ষ নাবিক হিসেবে জর্জের বাবার বেশ নাম ডাক হয়েছিল। উত্তর মেরু অনুসন্ধান করবার জন্য প্রেরিত একাধিক অভিযানে তিনি অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া উত্তর পশ্চিমের জলপথ খুঁজে বের করবার জন্য যে নৌ অভিযানগুলি পাঠানো হয়েছিল তার একাধিক অভিযানের অন্যতম অভিযাত্রী ছিলেন জর্জ মার্শনের দুঃসাহসী পিতৃদেব। অসম সাহসী পিতার রক্তধারা বইছে জর্জের শিরায় শিরায়। বাবার সাগরের নেশা জর্জকেও পেয়ে বসেছিল। সেও এড়াতে পারল না সাগরের ডাক। কাজে জর্জ যখন স্বেচ্ছায় পায়োনিয়ার নামক একখানা জাহাজের নাবিক হিসেবে কাজে যোগদান করল তখন আমি একটু অবাক হলাম না। ফ্রাঙ্কলিন নামে একজন দুঃসাহসী নাবিক উত্তর মেরু অভিযান করেছিলেন, কিন্তু তিনি বা তার দলের কেউ আর ফিরে আসেননি। তাদের কোনো সংবাদও পাওয়া যায়নি। সুমেরুর মহাতুষারময় জগতে ফ্রাঙ্কলিন আর তার সহযাত্রীরা যেন একেবারেই হারিয়ে গিয়েছিলেন। পায়োনিয়ার নামে জাহাজখানা সেই হারিয়ে যাওয়া নাবিকদের খোঁজে যাবার জন্য তৈরি হচ্ছিল। এরকম একটা দুঃসাহসিক অভিযানে যোগ দেবার সুযোগ যখন এলো তখন জন্মনাবিক জর্জ ম্যাসন সেই সুযোগটা না নিয়ে পারল না। সাগরের ডাক শুনল জর্জ ম্যাসন। সুমেরু অভিযান তাকে হাতছানি দিয়ে ডাকল। সত্যি কথা বলতে কি, এরকম একটা রোমাঞ্চকর অভিযানের সুযোগ যদি আমার সামনে আসতো তবে আমি নিজেও এই অভিযানের ডাকে অগ্রাহ্য করতে পারতাম না। লিটি অবশ্য জর্জের সুমেরু অভিযানে অংশগ্রহণ করবার ব্যাপারটাকে আদৌ সমর্থন করেনি, কিন্তু জর্জ তাকে বুঝিয়ে সুঝিয়ে নীরব করে দিয়েছিল। লিটিকে সান্ত্বনা দিয়ে সে বলেছিল, তুমি কিছু ভেবো না। সুমেরু অভিযানে যারা স্বেচ্ছায় অংশগ্রহণ করে তারা কখনো হারিয়ে যায় না। এই অভিযানে এমন কোনো বিপদের সম্ভাবনা নেই যা তোমার দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে।
তাছাড়া এটাও ভেবে দেখো এই অভিযানের গুরুত্ব কতখানি। সাধারণ জাহাজে কাজ করলে যে অভিজ্ঞতা লাভ করতে আমার কম করেও 12 বছর লাগতো, এই অভিযানে অংশগ্রহণ করে আমি বছর খানেকের মধ্যে সেই অভিজ্ঞতা লাভ করতে পারবো। কাজেই তুমি কোনো আপত্তি করো না। বলতে পারবো না জর্জের এত কথার পরেও লিটি সন্তুষ্ট হতে পেরেছিল কিনা, কিন্তু এ ব্যাপার নিয়ে জর্জ ম্যাসনের সঙ্গে সে আর কোনো তর্ক করেনি। কিন্তু তার মুখখানা গম্ভীর ও বিষণ্ণ হয়ে গেল। এরপর থেকে একটা বিষণ্ণতার আতঙ্কের ছাপ তার সুন্দর মুখখানাকে কালো ও শঙ্কিত করে রাখত। যখন সে একলা থাকতো তখনই সে জর্জের কথা ভাবত। ভেবে ভেবে সে হয়ে পড়তো শঙ্কা বিহুলা। লিটির মতো অল্প বয়সী হাসি খুশি মেয়ে তো এরকম হবার কথা নয়, তবে কেন এমন হলো? লিটি ভাবত তার এই পরিবর্তনটা বোধহয় কেউ দেখছে না। আমি কিন্তু প্রথম থেকেই ব্যাপারটা দেখছিলাম। আদরের ছোট বোনটির এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হতো, কিন্তু লিটির মানসিক অবস্থার কথা ভেবে আমি এ বিষয়ে কথা বলতাম না। লিটির জীবন ছিল আনন্দময়, তার জীবনে এমন একটা পরিবর্তন আসতে পারে আমি ভাবতেও পারিনি। আমার ছোট ভাই হ্যারি ছিল তখন একাডেমির ছাত্র। তখন সে সবে চিত্রকলার পাঠ নিতে শুরু করেছে। এখন সে চিত্রকলার জগতে সুপ্রতিষ্ঠিত। তার আঁকা ছবি এখন বেশ ভালো দামে বিক্রি হয়। চিত্রকলায় যারা প্রথম পাঠ নিতে শুরু করে তাদের মতোই হ্যারি ছিল কল্পনা বিলাসী এবং তাত্ত্বিক। সে একজন প্রাক রাফেলের যুগে শিল্পী হতে পারত। কিন্তু ব্যাপারটা হলো এই যে তখনও চিত্রকলার ক্ষেত্রে প্রাক রাফেলের পদ্ধতি আবিষ্কৃত হয়নি। জর্জ ছবি আঁকত ভিনিসীয় পদ্ধতিতে। এই বিশেষ পদ্ধতির দিকে জর্জের একটা অদ্ভুত প্রবণতা ছিল। জর্জের সুন্দর মাথাটা ছিল ইতালীয়দের মতো। মাথার এই গরমটা হ্যারিকে মুগ্ধ করল। জর্জকে বুঝিয়ে সুঝিয়ে বসিয়ে হ্যারি তার একখানা ছবি এঁকেই ফেলল। ছবিখানার সঙ্গে জর্জের চেহারা যথেষ্ট মিল দেখা গেল। অবশ্য শিল্পকর্ম হিসেবে ছবিখানা ছিল মাঝারি ধরনের। ছবিখানার পশ্চাৎপট ছিল ঘোর কৃষ্ণবর্ণ। জর্জের নাবিকি পোশাকের রং আবার ঘন। এই দুই রঙের সন্নিপাতে জর্জের মুখখানা হয়ে উঠেছিল খুবই সাদা, বলতে গেলে প্রায় ফ্যাকাশে। চোখ দুটো হয়ে উঠেছিল জীবন্ত। সে চোখ দুটি যেন তাকিয়ে থাকতো স্থির দৃষ্টিতে। সে দৃষ্টি কেমন যেন তীব্র, কেমন যেন তীক্ষ্ণ। ছবিখানার আকার মূল দেহের 3/4 ছবিতে জর্জের দেহের মাত্র একখানা হাতই দেখানো হয়েছে। হাতখানার নিচে নেমে কোমর থেকে ঝোলানো একখানা তরবারির বার দৃঢ় মুষ্টিতে চেপে ধরেছে। ছবিখানা দেখে জর্জ বলেছিল, আমাকে তো আধুনিক কোনো জাহাজের একজন পদস্থ কর্মচারীর থেকে ভেনিসের একখানা গ্যালির কমান্ডার বলেই বেশি মনে হচ্ছে। গ্যালি হলো দাঁড় আর পালে দ্বারা চালিত লম্বা একতলা এক ধরনের জলযান। জর্জের ছবিখানা দেখে লিটি খুবই খুশি হলো। জর্জের সঙ্গে ছবিখানার মিল দেখে সে খুশি। ছবির শিল্পকলা নিয়ে সে মোটেই মাথা ঘামায়নি। হ্যারির নির্দেশে ছবিখানাকে খুব ভারী ফ্রেমে বাধাই করে খাবার ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখা হলো। ক্রমে জর্জের সুমেরু যাত্রা দিন এগিয়ে আসতে লাগলো। পায়োনিয়ার জাহাজও অভিযানের জন্য প্রস্তুত। নাবিকের আদেশের অপেক্ষায় রয়েছে। সবাই তৈরি। এবার কর্তৃপক্ষের আদেশ পেলেই যাত্রা শুরু হবে। জাহাজের পদস্থ কর্মচারীরা একে অন্যের সঙ্গে পরিচিত হতে লাগলেন। যাত্রা শুরু হবার আগেই এরকম একটা পরিচিতির প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। এতে পদস্থ কর্মচারীদের মধ্যে বন্ধুত্ব হয়, ফলে কাজের সুবিধা হয়। জজ এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করল। তার বন্ধুত্ব হলো পায়োনিয়ারের সার্জেন্ট ভিনসেন্ট ক্রিতের সঙ্গে। ক্রিতের আর কোনো বন্ধু নেই। জর্জের সঙ্গে পরিচিতির আগে পর্যন্ত সে ছিল নিঃসঙ্গ একাকী। তার অবস্থাটা বুঝতে পেরে জর্জ বিশেষ করে তারই সঙ্গে বন্ধুত্ব করল। জর্জ প্রায় আমার কাছে ভিনসেন্ট গ্রিবের কথা বলতো। একদিন গ্রিবের কথা বলতে বলতে জর্জ মন্তব্য করল, বেচারা, এখানে আমি ছাড়া ওর আর কোনো বন্ধু বান্ধব নেই। ওর যা 2-4জন বন্ধু আছে তারা হলো সুদূর হাইল্যান্ডের বাসিন্দা। এ অঞ্চলে
কোনো বন্ধু বান্ধব না থাকায় গ্রিফ বেশ অসামাজিক হয়ে উঠেছে। সবাইকার সঙ্গে ও স্বচ্ছন্দে মেলামেশা করতে পারেন না। আমি চাইছি ও একজন স্বাভাবিক ও সামাজিক মানুষ হয়ে উঠুক। আমি বললাম, তোমার উদ্দেশ্যটা তো খুবই ভালো। জর্জ খুশি হয়ে বলল, আপনি যদি অনুমতি দেন তবে ওকে এ বাড়িতে নিয়ে আসতে পারি। তোমার বন্ধুকে এ বাড়িতে নিয়ে আসবার ব্যাপারে আমার তো আপত্তির কোনো কারণই থাকতে পারে না। তুমি অবশ্যই তাকে এ বাড়িতে নিয়ে আসবে। আমার কথা শুনে জর্জ খুবই খুশি হলো। অতএব ভিনসেন্ট গ্রিপ এলো আমাদের বাড়িতে। সত্যি কথা বলতে কি, ওকে আমার প্রথম থেকেই ভালো লাগেনি। আমার মনে হলো ওকে আমার বাড়িতে আসবার অনুমতি না দিলেই বোধহয় ভালো করতাম। ভিনসেন্ট গ্রিপ তরুণ যুবক, তার চেহারাটা লম্বা, গায়ের রং বিবর্ণ। তার সাজ পোশাক দেখলে তাকে বেশ ফিটফাট প্রকৃতির বলেই মনে হয়। একজন স্কটল্যান্ডবাসীর মতো তার মুখখানা কঠোর। গ্রিবের ধূসর চোখের দৃষ্টি শীতল। তার ভাবভঙ্গির মধ্যে এমন একটা কিছু ছিল যা অত্যন্ত অপ্রীতিকর। তার ভাবভঙ্গির মধ্যে কেমন একটা যেন নিষ্ঠুরতা, একটা চতুর্য অথবা দুটোই প্রকাশ পেত। এটা আমার মোটেই পছন্দ হতো না। ভিনসেন্ট গ্রিপ এর পর থেকে প্রায় আমাদের বাড়িতে আসতে লাগলো। লিটির কাছাকাছি যাবার জন্য, তার সঙ্গে একটু কথা বলবার জন্য সে সবসময় ছোক ছোক করত। তার এই হ্যাংলামি ভাবটা দেখে আমার মোটেই ভালো লাগতো না। গ্রিপ আমাদের বাড়িতে এসেছিল জর্জের বন্ধু হিসেবে, আর জর্জ হলো লিটির প্রেমিক। কাজে লিটির প্রতি তার এহেন আচরণ ছিল অত্যন্ত অশোভন এবং অসঙ্গত। গ্রিপ এমন ভাব করতো যেন সেই হলো লিটির প্রেমিক। লিটির প্রতি ওর এই প্রেমিক সুলভ আচরণ নিশ্চয়ই জর্জেরও ভালো লাগতো না, কিন্তু সে মুখে কিছু বলতো না। হয়তো সে মনে করত গ্রিবের এই অসঙ্গত আচরণের জন্য দায়ী হলো তার বংশমর্যাদার অভাব। কোনো খানদানি ঘরের যুবক নিশ্চয়ই এরকম আচরণ করতো না। লিটিও কিন্তু গ্রিবের ভাবভঙ্গি আর অশোভন আচরণ মোটেই পছন্দ করতো না। কিন্তু লোকটা একেবারেই নাছোড়বান্দা। কোনো কারণ না থাকা সত্ত্বেও সে নির্লজ্জের মতো আমাদের বাড়িতে আসতে লাগলো। তার আগমনটা ক্রমশই বিরক্তিকর হয়ে উঠতে লাগলো। লিটি জানতো জর্জের মেরুযাত্রা আসন্ন। সে আর বেশি দিন জর্জকে নিজের কাছে পাবে না। কাজেই যাত্রার আগের কয়েকটা দিন সে জর্জকে যতদূর সম্ভব নিজের কাছে পাবার চেষ্টা করত। কিন্তু সার্জেন্ট ভিনসেন্ট গ্রিপ জর্জকে একলা পাবার পথে একটু বিরক্তিকর বাধাস্বরূপ হয়ে উঠল। কিন্তু যেহেতু গ্রিপ হলো জর্জের বন্ধু এবং সহকর্মী, সেহেতু অসীম ধৈর্যের সঙ্গে লিটিকে তার অবাঞ্ছিত উৎপাত সহ্য করতে হতো। সার্জন গ্রিপ কিন্তু মোটেই উপলব্ধি করতে পারত না যে লিটি আর জর্জের সম্পর্কের মধ্যে সে অন্যভাবে নাক গলাবার চেষ্টা করছে। ওদের দুজনের সম্পর্কের মধ্যে তার অবাঞ্ছিত উপস্থিতি একেবারেই অনাবশ্যক। আবার এটাও হতে পারে যে সেটা বুঝেও গ্রিপ না বোঝার ভান করত। সে নিজেকে নিয়ে ব্যস্ত থেকেই সুখী ছিল। একটা রোমান্টিক কল্পনা করে সে বোধহয় মনে মনে খুবই আনন্দ পেত। কিন্তু একটা জিনিস দেখে খুবই বিব্রত বোধ করত সার্জন গ্রিপ। খাবার ঘরের দেওয়ালে জর্জের ছবিখানা টাঙানো ছিল। সেখানা দেখলে সে কেমন যেন হয়ে যেত। ছবিখানার দিকে চোখ পড়তেই গ্রিপ যেন ঘাবড়ে যেত। প্রথম দিন যখন সে এ বাড়িতে এসেছিল, তখন জর্জের ছবিখানা দেখে গ্রিপ কেমন যেন শঙ্কাবিহুল হয়ে পড়েছিল। ভয়ে বিস্ময়ে তার মুখ থেকে একটা অর্ধস্ফুট অস্পষ্ট শব্দ বেরিয়ে এসেছিল। তাতে গ্রিপের দিকে আমার মনোযোগ আকৃষ্ট হয়। আমি লক্ষ্য করেছিলাম ছবিখানার দিকে যাতে তার তাকাতে না হয়, সেই জন্য গ্রিপ চেষ্টা করছে। সে এড়াতে চাইছে জর্জের ছবিখানাকে। ডিনারের সময় গ্রিপকে জর্জের ছবি ঠিক মুখোমুখি একখানা চেয়ারে বসতে বলা হলো। এক মুহূর্ত ইতস্তত করেই সে চেয়ারখানাতে বসলো গ্রিপ। কিন্তু বলতে গেলে পরীক্ষণে সে চেয়ারখানা ছেড়ে উঠে দাঁড়ালো। তোতলাতে তোতলাতে গ্রিপ বলল, এটা খুবই ছেলে মানুষের ব্যাপার। ওই ছবিখানার উল্টো দিকে আমি কিছুতেই বসতে পারবো না। ছবিখানা একটা উঁচুদরের শিল্পকর্ম নয়। ওখানে চিত্রশিল্প সমালোচকের চোখে পীড়া দিতে পারে। আমি চিত্রশিল্প সম্পর্কে কিছুই জানি না, কিন্তু এ হলো আমার দেখা অপ্রীতিকর ছবিগুলির মধ্যে একখানা। ঘরের যেখানেই যাওয়া যাক না কেন, এ ছবির দৃষ্টি আপনাকে অনুসরণ করবেই।
এই ধরনের ছবি দেখলে আমার খুব ভয় হয়, আর এই ভয় আমার মধ্যে এসেছে উত্তরাধিকারী সূত্রে। ব্যাপারটা কি জানেন, আমার মা তার বাবা অর্থাৎ আমার মাতামহের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেন। আর আমার জন্মের পরেই মা এমন অসুস্থ হয়ে পড়েছিলেন যে তার বাঁচবার কোনো আশাই ছিল না। কিন্তু ক্রমে ক্রমে তিনি সুস্থ হয়ে উঠতে লাগলেন। তার বিকারের ঘরে অর্থহীন অসংলগ্ন কথা বলা থেমে গেল। যখন তিনি আবার সুস্থভাবে কথাবার্তা বলতে সক্ষম হলেন, তখন তিনি বাড়ির লোকেদের আমার মাতামহের ছবিখানাকে তার ঘর থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন। ছবিখানা মায়ের শোবার ঘরের দেওয়ালেই টাঙানো ছিল। সেখানকার দিকে চোখ পড়লেই মায়ের মনে হতো যেন আমার মাতামহ কঠোর দৃষ্টিতে তাকিয়ে মাকে ভয় দেখাচ্ছেন। ছবিখানার দিকে চোখ পড়লেই দারুণ আতঙ্কে মায়ের সমস্ত শরীর শিউরে উঠত। স্বীকার করছি যে এটা একটা কুসংস্কার, কিন্তু আমার শারীরিক এবং মানসিক গড়নের মধ্যেই এটা রয়েছে। মায়ের কাছ থেকে আমি এটা পেয়েছি। আর এরকমের কোনো ছবি দেখলেই আমি আঁতকে উঠি। আমার বিশ্বাস জর্জ হয়তো ভেবেছিল যে লিটির পাশে চেয়ারখানায় বসবার জন্য গ্রিপ এরকমের একটা ছুতো দিচ্ছিল, কিন্তু ব্যাপারটা যে তা নয় আমি বুঝতে পেরেছিলাম। ভিনসেন্ট গ্রিবের মুখে আমি সত্যি সত্যি একটা আতঙ্কের ছাপ দেখতে পেয়েছিলাম। রাতে জর্জ আর তার বন্ধু যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিল, তখন আমি আদার ঠাট্টা সুরে জর্জকে আড়ালে প্রশ্ন করেছিলাম, কি তুমি কি এবার সার্জন গ্রিপকে আমাদের সঙ্গে দেখা করবার জন্য এই বাড়িতে নিয়ে আসবে? জর্জ বলল, কোনো সরাইখানার বা কোনো জাহাজের লোকেদের মধ্যেই গ্রিপকে মানায়, কিন্তু যেখানে মেয়েরা আছে সেখানে ওকে নিয়ে আসা যায় না। কিন্তু ক্ষতি যা হবার তা তো হয়ে গেল। আমাদের সঙ্গে পরিচয়ের সুযোগ নিয়ে ভিনসেন্ট গ্রিপ বিনা নিমন্ত্রণেই বারবার আমাদের বাড়িতে আসতে লাগলো। তারপরে এমন হলো যে সে বলতে গেলে রোজই আমাদের বাড়িতে আসতে লাগলো। জর্জের মাধ্যমে গ্রিপের সঙ্গে আমাদের পরিচয়, কিন্তু জর্জকে সঙ্গে না নিয়ে আমাদের বাড়িতে তার আগমন ঘটতে লাগলো। জর্জকে পায়োনিয়ার জাহাজে কাজ করতে হয়। নিজের কাজে সে অধিকাংশ সময় ব্যস্ত। জাহাজের কর্তৃপক্ষ তাকে প্রায় সবসময় কোনো না কোনো কাজে আটকে রাখে। জর্জ বলতে গেলে সময়ই পায় না। কাজের ফাঁকে মাঝে মাঝে সে এসে আমাদের সঙ্গে দেখা করে যায়। অন্যদিকে সার্জন গ্রিপের হাতে প্রচুর সময়। জাহাজে সব ওষুধপত্র ঠিকমতো তোলা হচ্ছে কিনা অথবা নাবিকদের মধ্যে কারোর ওষুধের প্রয়োজন আছে কিনা সেটুকু দেখা ছিল সার্জন গ্রিপের কাজ। এই কাজটুকু হয়ে গেলে তার অবসরকালে সে স্বাধীনভাবে নিজের পছন্দ মতো কাজ করতে পারত। লিটি গ্রিপকে যতদূর সম্ভব এড়িয়ে চলত। জর্জের কাছ থেকে যেন কোনো একটা খবর নিয়ে এসেছে এরকম একটা অজুহাত দেখিয়ে সে লিটির সঙ্গে দেখা করতে চাইত। জর্জ কিন্তু কোনোদিনই গ্রিপকে লিটির কাছে পাঠায়নি। গ্রিবই একটা না একটা অজুহাত দেখিয়ে আসতে লাগলো। পায়োনিয়ার জাহাজের যাত্রার আগের দিন গ্রিপ আমাদের সঙ্গে দেখা করে বিদায় নেবার জন্য এলো। একটু পরে ক্ষুব্ধ এবং বেদনাহত লিটি চলে এলো আমার কাছে। লিটির কাছ থেকে যা শুনলাম তাতে তো আমি একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। গ্রিক ছোকরার এত বড় আস্পর্ধা! সে নাকি আজ লিটির কাছে প্রেম নিবেদন করেছে। গ্রিপ বলেছে, জানি তুমি জর্জের বাগদত্তা, তাকে তুমি ভালোবাসো, কিন্তু সে ছাড়া অন্য আরেকজন পুরুষও তো তোমাকে ভালোবাসতে পারে। সেই আরেকজনের মনে যদি ভালোবাসার জোয়ার আসে, তা তুমি ঠেকাবে কি করে? মানুষ যেমন জ্বরে পড়া ঠেকাতে পারে না, তেমনি ঠেকাতে পারে না তার প্রেমে পড়া কেউ। লিটি নিজের মর্যাদা বজায় রেখে তীব্রভাবে গ্রিপকে ভর্ৎসনা করেছে। গ্রিপ বলেছে, আমি আমার আবেগের কথা খোলাখুলি তোমার কাছে বললাম। এর মধ্যে কোনো ক্ষতির ব্যাপার আছে বলে তো আমার মনে হয় না। অবশ্য আমি বেশ ভালো করেই জানি যে তোমাকে প্রেম নিবেদন করে আমাকে নিরাশী হতে হবে। তবু আমার মনের কথাটাকে আর চেপে রাখতে পারলাম না আমি। একটু চুপ করে থেকে গ্রিপ আবার বলতে লাগলো, হয়তো এমন হাজারটা ঘটনা ঘটতে পারে যাতে জর্জের সঙ্গে তোমার সম্পর্ক শেষ পর্যন্ত ছিন্ন হলেও হতে পারে। সেক্ষেত্রে মনে রেখো, আর একজন মানুষও তোমাকে ভালোবাসে। আর আশা করি আমার কথাগুলি তুমি ভুলে যাবে না।
লিটির মুখে এসব কথা শুনে আমি খুবই রেগে গিয়েছিলাম। গ্রীবের পদ্ধতির একটা উত্তর এক্ষুনি দেওয়া দরকার। ওর অশুভ আচরণ সম্পর্কে আমার মতটা যে কি তা ওকে তখনই জানাবার জন্য আমি উঠতে যাচ্ছিলাম, কিন্তু লিটি আমাকে থামালো। সে বলল, ভিনসেন্ট গ্রিফ চলে গিয়েছে। বলতে গেলে আমি তাড়িয়ে দিয়েছি তাকে। গ্রিফকে বলেছি এ বাড়ির দরজা চিরদিনের মতো তার কাছে বন্ধ হয়ে গেল। ভবিষ্যতে সে যেন কোনো দিন এ বাড়িতে আসবার জন্য চেষ্টাও না করে। একটু থেমে লিটি আবার বলল, দাদা, নিজেকে রক্ষা করবার জন্যই তোমাকে এসব কথা বললাম। জর্জকে এ কথা জানাতে চাই না আমি, কারণ আমার আশঙ্কা গ্রিভের এইসব কথা শুনলে জর্জ খুবই রেগে যাবে এবং তার ফলে হয়তো ওদের দুজনের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ বা অন্যরকম কোনো সহিংস ঘটনা ঘটে যাবে। সে ধরনের কোনো ব্যাপার যাতে না ঘটে সেটাই চাইছি আমি। পায়োনিয়ার জাহাজ যাত্রা করবার আগে ভিনসেন্ট গ্রিফের সঙ্গে সেদিনের পর আর দেখা হয়নি। সেদিন সন্ধ্যাবেলায় জর্জ এলো। সারা রাত সে থাকলো আমাদের সঙ্গে, কিন্তু ভোর হতে তাকে বিদায় নিতে হলো। তাকে এবার জাহাজে ফিরে যেতে হবে। জাহাজ তৈরি, আজই যাত্রা করবে পায়োনিয়ার। শীতল বিষণ্ণ ধূসর প্রত্যুষ, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, হালকা বৃষ্টি। দরজা পর্যন্ত এগিয়ে দিলাম জর্জকে। সেখানে করমর্দন করলাম তার সঙ্গে। জর্জ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বিষণ্ণ মনে আমি ফিরে এলাম খাবার ঘরে। বেচারি লিটি সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। লিটির ঠিক উপরের দেওয়ালে জর্জের ছবিখানা টাঙানো ছিল। ছবিখানার দিকে না তাকিয়ে পারলাম না। ভোরের আলো সে পড়ছে জর্জের ছবির উপরে। আলোটা অদ্ভুত অস্পষ্ট। বাইরে এখনো কুয়াশা কেটে যায়নি। প্রত্যু শেষে মূলানালয় ছবিতে জর্জের মুখখানার রং অসাধারণ এবং অস্বাভাবিক বলে মনে হচ্ছে। সে মুখ বিবর্ণ পাণ্ডুর মতো। কাছে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ছবিখানার দিকে তাকালাম। দেখলাম ছবির মুখখানা কেমন একটা অদ্ভুত বাষ্পে ঢেকে গিয়েছে। মনে হলো এই বাষ্পের আবরণের জন্যই ছবির মুখখানাকে এত অস্পষ্ট এবং বিবর্ণ দেখাচ্ছে। ভাবলাম বেচারি লিটি হয়তো তার প্রেমিক জর্জের ছবির মুখে চুমু খেয়েছিল, আর সে সময় তার চোখের কয়েকটা ফোঁটা জল গিয়ে পড়েছিল ছবির মুখের উপরে। বোধহয় সেই চোখের জল থেকে অদ্ভুত রকমের বাষ্পের আবরণটা সৃষ্টি হয়েছে। একটু পরেই আমি ঠাট্টা সুরে ছোট ভাই হ্যারিকে বললাম, তোমার একা ছবিখানা সত্যি সুন্দর হয়েছে। ছবির মুখখানা যেন একেবারে জীবন্ত। একটু আগে ওই মুখে চুমু খাওয়া হয়েছিল। আমার কথা শুনে লিটি গম্ভীর হয়ে গেল। গম্ভীরভাবে সে বলল, দাদা, তোমার ধারণাটা ভুল। আমি জর্জের ছবিতে চুমু খাইনি। হ্যারি বলল, বোধহয় ছবির বার্নিশটা ফুটে বের হচ্ছে, তাই ছবিখানাকে কিছুটা অস্পষ্ট দেখাচ্ছে। ছবি সম্পর্কে আলোচনাটা এখানেই থেমে গেল। আমি আর কিছু বললাম না। আমি চিত্রশিল্পী না হলেও এটা বেশ ভালো করে জানতাম যে ছবির বার্নিশ ফুটে ওঠার ব্যাপারটা সম্পূর্ণ অন্য রকমের জিনিস। নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট সময়ে পায়োনিয়ার যাত্রা করল। আমরা জর্জের কাছ থেকে দুখানা চিঠি পেলাম। সত্যি কথা বলতে কি, চিঠি দুখানা পেল লিটি। তিমি শিকার করবার দুখানা জাহাজ কয়েকদিনের ব্যবধানে শিকার শেষ করে দেশের দিকে ফিরছিল। জর্জ এই সুযোগ ছাড়েনি। সে জাহাজ দুখানার নাবিকদের মাধ্যমে লিটিকে চিঠি দুখানা পাঠিয়েছে। দ্বিতীয় চিঠিতে জর্জ লিখেছে, সম্ভবত তৃতীয় চিঠি পাঠাবার সুযোগ আর পাবো না আমি, কেননা এই পায়োনিয়ার এগিয়ে চলেছে আরও উত্তরে, আরও উচ্চ অক্ষাংশের দিকে। এই সুদূর নির্জন সমুদ্রে অভিযাত্রী জাহাজ ছাড়া আর কোনো জাহাজ দেখা যায় না। আর কোনো নীলতিমি শিকার করবার জাহাজের সঙ্গে দেখা হবে বলেও তো আমার মনে হয় না। কাজেই চিঠি পাঠাবো কি করে? জর্জ আরো লিখেছে, আমাদের মন মেজাজ বেশ ভালোই আছে।
বলা যায় বেশ ফুর্তিতেই আছি আমরা। অবশ্য তোমার কথা মনে হলেই মনটা খারাপ হয়ে যায়। এখন আমরা একে অন্যের কাছ থেকে কত দূরে। এখন পর্যন্ত আমরা খুব সামান্য বরফের মুখোমুখি হয়েছি। আশা করি আরও উত্তরে যাবার পরও সাধারণত সে অঞ্চলে যতটা বরফ জমে থাকে ততটা আমরা দেখতে পাবো না। এমনকি যা দেখছি তাতে মনে হচ্ছে যে উত্তর মেরুর কাছাকাছি যাবার পরেও আমরা পরিষ্কার জল পাবো। আমাদের জাহাজ চালাতে কোনো অসুবিধাই হবে না। ভালো কথা, আমাদের ভিনসেন্ট গ্রেভ তো বেশ আরামেই আছে। তাকে দেখে মনে হয় যে সে এমন একটা চাকরি করছে যে চাকরিতে কোনো কাজ নেই, কিন্তু মোটা মাইনে আছে। আসলে আজ পর্যন্ত জাহাজের কারো কোনো অসুখ বিসুখ করেনি। তারপর বহুদিন কেটে গেল। জর্জের কাছ থেকে আর কোনো চিঠি এলো না। 1 মাস কাটলো, 2 মাস কাটলো, দেখতে দেখতে কেটে গেল পুরো একটা বছর। বেচারি লিটি। এবার আমরা এই অভিযান সম্বন্ধে একটা খবর জানতে পেরেছিলাম। খবরটা জেনেছিলাম সংবাদপত্র থেকে। কাগজ থেকে জানলাম যে একখানা রুশ জাহাজের ক্যাপ্টেন একদল এক্সিমো জাতের লোকের দেখা পেয়েছিলেন। সেই এক্সিমোদের কাছ থেকেই পাওয়া গিয়েছিল পায়োনিয়র জাহাজের খবর। রুশ জাহাজের সেই ক্যাপ্টেন খবরটা পাঠিয়ে দিয়েছেন সভ্য জগতে। আমরা জানতে পারলাম যে শীত এবং বরফের জন্য পায়োনিয়র জাহাজ আর এগোতে না পেরে নোঙর ফেলেছে, কিন্তু অভিযানের কাজ বন্ধ থাকেনি। স্লেজের উপরে বোট তুলে এগিয়ে চলেছে অভিযাত্রীরা। অভিযাত্রীদের বিশ্বাস তারা নিখোঁজ নাবিকদের চিহ্ন খুঁজে পেয়েছে। কাজে মনে হচ্ছে তারা সঠিক পথে এগিয়ে যাচ্ছে। শীত চলে গেল, এলো বসন্তকাল। সে এক বর্ণ উজ্জ্বল সুগন্ধ মধুমাস। আমাদের এই পরিবর্তনশীল এবং অনিশ্চিত জলবায়ুর দেশে এরকম সুন্দর বসন্তকালের সাক্ষাৎ আমরা বড় একটা পাই না। একদিন সন্ধ্যায় আমরা খাবার ঘরে বসেছিলাম। ঘরের জানলাগুলি খোলা। যদিও ফায়ার প্লেসে আগুন জ্বলছিল না, তথাপি ঘরের ভিতরে অসহ্য গুমুটে আমরা অস্থির হয়ে উঠেছিলাম। এমন সময় খোলা জানলা পথে সন্ধ্যার ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢোকায় আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলে যেন বাঁচলাম। লিটি কাজ করছিল। বেচারি লিটি, সে মুখে কিছু বলতো না, কিন্তু তার মনের দুঃখ আমরা বুঝতাম। জর্জের দীর্ঘ অনুপস্থিতির জন্য সে যেন মানসিক কষ্ট বোধ করত। তার ছাপ তো তার চোখে মুখেই পড়ত। হ্যারির জানলা দিয়ে বাইরের দিকে ঝুঁকে বাসন্তী প্রকৃতির শোভা আর সৌন্দর্য দেখছিল। বাগানে ফুল আর ফুলের সমারোহ। এবার অন্য বছরের চাইতে অনেকটা আগেই বসন্তের ফুল ফুটেছে। ফলের গাছে ফুলেছে ফল। স্নিগ্ধ সুন্দর আবহাওয়ার জন্যই ফুল ফলের এই আবির্ভাব। আমি টেবিলের পাশে বসে বাতির আলোয় খবরের কাগজ পড়ছিলাম। হঠাৎ ঘরের ভেতরে আসতে পড়ল এক প্রচণ্ড শৈত্যপ্রবাহ। এটা ঠান্ডা বাতাসের আকস্মিক প্রবাহ নয়, কারণ খোলা জানলার পাশেই পর্দাগুলি একটুও কাঁপল না। যদি বাতাস হতো তবে পর্দা নিশ্চয়ই কাঁপত। একটা মৃত্যু শীতল প্রচণ্ড শৈত্য আচ্ছন্ন করে ফেলল সমস্ত ঘরখানাকে। এই মহাশৈত্য যেমন মুহূর্তের মধ্যে এলো, তেমনই এক মুহূর্তের মধ্যে চলে গেল। লিটি কেঁপে উঠল। হিম শীতল শৈত্যের স্পর্শে আমিও কেঁপে উঠলাম। লিটি চোখ তুলল। কি অদ্ভুতভাবে মুহূর্তের মধ্যে প্রচণ্ড ঠান্ডাটা এলো আর গেল। আমি হেসে বললাম, বেচারা জর্জ উত্তর মেরুতে যে প্রচণ্ড ঠান্ডার মধ্যে রয়েছে, আমরা এখানে ঘরে বসে তার খানিকটা স্বাদ পেলাম। সেই মুহূর্তে নিজেরই অজ্ঞাতসারে জর্জের ছবির দিকে আমার চোখ পড়ল। ছবির দিকে তাকিয়ে দারুণ বিস্ময়ে আমি নির্বাক হয়ে গেলাম। এ কি ভয়ঙ্কর দৃশ্য দেখছি আমি! উষ্ণ রক্তের একটা প্রচণ্ড স্রোত যেন দ্রুত বেগে আমার দেহের মধ্যে দিয়ে প্রবাহিত হলো। মুহূর্তকাল আগে যে কনকনে ঠান্ডায় আমার সমস্ত শরীরটা কেঁপে উঠেছিল, সেই ঠান্ডার বিন্দুমাত্র প্রভাবও আর আমার উপরে ছিল না। জ্বরগ্রস্তের মতো আমার শরীর উত্তপ্ত হয়ে উঠল। আগে বলেছি, টেবিলের উপরে একটা বাতি জ্বলছিল। আমি যাতে স্বাচ্ছন্দ্যে পড়তে পারি সেজন্যই বাতিটা জ্বালানো হয়েছিল।
ঘরের মধ্যে তখনও সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসেনি। ঘরের ভেতরে তখন সূর্যাস্তের সময়কাল, মৃদু বেগুনি আলো ছিল। সেই আলোয় জর্জের ছবিখানার দিকে তাকাতেই আমি দেখলাম ছবির মধ্যে এক অদ্ভুত, এক আশ্চর্যজনক পরিবর্তন ঘটে গিয়েছে। পরিবর্তনটা আমি বেশি স্পষ্টভাবেই দেখলাম। না, এ আমার ভ্রান্ত দর্শন নয়। অসুস্থ মস্তিষ্কের জন্য আমার দৃষ্টিভ্রমও ঘটেনি। আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এবং পরিপূর্ণ জাগ্রত দৃষ্টিতে এই পরিবর্তনটা দেখছিলাম। দেখলাম ছবিতে জর্জের মুখখানা নেই, যেখানে রয়েছে একটা দাঁত বের করা করটি। তীক্ষ্ণ দৃষ্টিতে আমি ছবিখানার দিকে তাকালাম। না, এ কোনো আলো ছায়ার কারসাজি নয়, আমার কোনো দৃষ্টি বিভ্রম নয়। সূর্যাস্তের আলোয় পরিষ্কার দেখতে পেলাম কঙ্কাল মুখখানা আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি দেখলাম চোখের জায়গায় দুটো গোল গোল অন্ধকার গর্ত। দেখলাম দুপাটি ঝকঝকে দাঁত, চক্ষু এবং গালের মধ্যবর্তী মাংসহীন অস্থি। এ তো মৃত্যুর মুখ। একটু আগে ঘরের ভেতরে ছিল মৃত্যুর সৈত, আর এখন নিজের চোখে দেখছি মৃত্যুর মুখ। একটি কথাও না বলে আমি চেয়ার থেকে উঠে সোজা ছবিখানার দিকে এগিয়ে গেলাম। ছবিখানার কাছে যেতে মনে হলো হালকা কুয়াশার মতো একটা কিছু যেন ছবির সামনে থেকে সরে গেল। ছবির আরো কাছে গেলাম। এবার দেখলাম জর্জের মুখ। সেই ভয়াল ভৌতিক পরটি অদৃশ্য হয়ে গিয়েছে। বেচারা জর্জ! আমার অজ্ঞাত সারে সম্পূর্ণ অচেতন ভাবে আমার মুখ থেকে সংক্ষিপ্ত উক্তিটা বেরিয়ে এলো। লিটি মাথা নিচু করে কাজ করছিল। সে মুখ তুলে আমার দিকে তাকালো। আমার কণ্ঠস্বর নিঃসন্দেহে তাকে সংকাতুর করে তুলেছিল। আমার মুখের ভাব থেকে সে আশ্বস্ত হতে পারল না। কাঁপা গলায় সে জিজ্ঞাসা করল, কি বলতে চাইছো তুমি? তুমি কি কিছু শুনেছ? শুনে থাকলে দয়া করে বলো আমাকে। লিটি উঠে আমার কাছে এলো। আমার দু বাহুর উপরে নিজের হাত দুখানি রেখে অন্যের ভঙ্গিতে আমার দিকে তাকালো। না বোন, কি করে শুনবো? কোথা থেকে শুনবো? ভাবছে কিরকম আরামের অভাব আর অস্বাচ্ছন্দ্যের মধ্যে আমাদের জর্জের দিনগুলি এখন কাটছে। ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডার পরশ পেয়ে আমার জর্জের কথা মনে পড়ে গেল। হ্যারি ততক্ষণে জানলার পাশ থেকে সরে এসেছিল। আমার কথা শুনে অবাক হয়ে সে বলল, ঠান্ডা? কোথায় ঠান্ডা? কি সব এলোমেলো কথা বলছো তুমি? এমন এক চমৎকার সন্ধ্যায় তুমি ঠান্ডার পরশ পেলে কোথা থেকে? যদি পেয়ে থাকো তবে তুমি নিশ্চয়ই কম্পজ্বরের কবলে পড়েছিলে। আমি বললাম, মাত্র 2-1 মিনিট আগেই আমি আর লিলি দুজনে প্রচণ্ড ঠান্ডা বোধ করছিলাম। সেই কনকনে ঠান্ডায় শরীরের হাড়গুলি পর্যন্ত কেঁপে কেঁপে উঠছিল। তুমি কি প্রচণ্ড ঠান্ডা বোধ করনি হ্যারি? মোটেই না, একটুও না। আমি অবিশ্বাসী দৃষ্টিতে তাকালাম ভাইয়ের দিকে। হ্যারি বলতে লাগলো, আমার শরীরের 4 ভাগের 3 ভাগই জানালার বাইরে ছিল। কাজেই ঘরের আর কেউ যদি হিমের পরশ পেয়ে থাকে তবে আমি নিশ্চয়ই পেতাম। এ তো বড় আশ্চর্য ব্যাপার। সেই অদ্ভুত শৈত্যটা কেবল ঘরের মধ্যে অনুভূত হলো? না, এটা নৈশ বাতাস নয়, এ হলো এক অতিপ্রাকৃত দীর্ঘশ্বাস। মনে হলো একটু আগে আমি জর্জের ছবিতে সেই ভয়াল ভৌতিক মুখখানা দেখেছি। তার সঙ্গে যেন সেই আকস্মিক শৈত্যের একটা সম্পর্ক রয়েছে। সেই শৈত্য হলো হিমশীতল মেরু অঞ্চলে, আর সেই ভয়াবহ নরকরটি তুষারাবৃত উত্তর মেরু অঞ্চলের এক হিমেল অপছায়া। কিন্তু মুহূর্তের জন্য হলেও এরকম ভয়ঙ্কর ঠান্ডা বোধ করলাম কেন? কেন জর্জের মাথার জায়গায় দেখলাম নরকরটি? হ্যারি, আজ মাসের কত তারিখ? আজ মনে হয় 23 তারিখ। তারপর আমি যে কাগজখানা একটু আগে পড়ছিলাম সেখানে তুলে নিয়ে বলল, হ্যাঁ, এই যে আজ মঙ্গলবার 23শে ফেব্রুয়ারি। অবশ্য তোমার এই ডেইলি নিউজ পত্রিকা যদি সত্যি তারিখ লিখে থাকে, আমার ধারণা পত্রিকা সঠিক তারিখই ছেপেছে।
খবরের কাগজগুলি আর্ট সম্পর্কে যে কথাই বলুক না কেন, তারিখের ক্ষেত্রে কখনো ভুল বলে না। সংবাদপত্র সম্পর্কে হ্যারির ক্ষোভের কারণও আছে। এই তো মাত্র কদিন আগে একখানা প্রভাতী সংবাদপত্রের একজন চিত্র সমালোচক হ্যারির একখানা ছবি সম্পর্কে বিরূপ সমালোচনা করেছিল। হ্যারি মনে করে সেই সমালোচক চিত্রশিল্প সম্পর্কে কিছুই বোঝে না। এই জন্য হ্যারি সাধারণভাবে সাংবাদিকতার ব্যাপারটার উপরে একটু ক্রুদ্ধ হয়ে রয়েছে। একটু পরে লিটি সে ঘর থেকে চলে গেল। আমি তখন হ্যারিকে একটু আগে যা অনুভব করেছিলাম, যা দেখেছিলাম তার কথা বললাম। শুনে হ্যারি কিছু বলবার আগে আমি বললাম, শোনো, আজকের তারিখটা টুকে রাখো। আমার মনে একটা আশঙ্কা মনে হচ্ছে জর্জের জীবনে একটা বিরাট দুর্ভাগ্য নেমে এসেছে। উকি ঝুঁকি দিচ্ছে, ক্রমেই প্রবল হয়ে উঠছে। আমি ভয় পাচ্ছি। মনে হচ্ছে একটা বিরাট দুর্ভাগ্য, একটা মহা বিপদ যেন নেমে এসেছে বেচারা জর্জের মাথার উপরে। সাবধান। আমার আশঙ্কার কথাটা কিন্তু লিটির কাছে প্রকাশ করো না, শুনলে বেচারি একেবারে ঘাবড়ে যাবে। হ্যারি বলল, আমার বুক পকেটে আমি আজকের তারিখটা নিশ্চয়ই টুকে রাখবো। তবে আমার ধারণা কি জানো, আমার ধারণা একটু সময়ের জন্য হলেও তুমি আর লিটি কম্পোঝড়ের কবলে পড়েছিলে। পাকস্থলীর দুর্বলতা অথবা অলিক কল্পনা তোমাদের বিভ্রান্ত করেছিল ভুল পথে। তুমি নিশ্চয়ই জানো যে পাকস্থলী দুর্বল হলেই অলিক কল্পনার সৃষ্টি হয়। ও দুটো আসলে একই জিনিস। পাকস্থলীর অবস্থা খারাপ থাকলেই লোকে ভুল বোধ করে, অবাস্তব জিনিস দেখে। তাছাড়া ছবিখানা সম্পর্কে এটুকু বলতে পারি যে ওটার মধ্যে কিছু নেই। অবশ্য একটা করটি ওখানে নিশ্চয়ই রয়েছে। কবি টেনিসন বলেছেন, কোনো মুখ যতই পূর্ণ হোক না কেন, তার উপর যতই মাংস আর চর্বির আবরণ থাকুক না কেন, তা গড়ে উঠেছে একটা করটির ওপরে। একটু থেমে ভাই বলতে লাগলো, হ্যাঁ, করটি অবশ্যই রয়েছে। একটি দেহকে যতই সুন্দর সাজে সাজানো হোক না কেন, পোশাকের নিচে তার নগ্ন অস্তিত্ব থাকবেই। তুমি কি ভাবছো ছবিখানা কেবল কতগুলি রঙের প্রলেপ? মোটেই না দাদা, মোটেই তা নয়। শিল্পকর্ম বেঁচে থাকে স্যার। তোমার নিজের মাথার মতোই ওই ছবির মাথা বাস্তব। তোমার মাথায় যেমন মাংসপেশি এবং অস্থি রয়েছে, ওই ছবির মাথাতেও তেমনি সেসব রয়েছে। এখানেই হলো প্রকৃত শিল্পকর্ম আর বাজে বস্তু বা আবর্জনার মধ্যে পার্থক্য। ছবি তো অনেকেই আঁকে, কিন্তু সব ছবিকেই কি শিল্পকর্ম বলা যায়? অনেক ছবি তো নিছক আবর্জনা মাত্র। চিত্রশিল্পী আর চিত্রকর, এই শব্দ দুটি কি সমর্থক? চিত্রশিল্পী সম্পর্কে হ্যারির প্রিয় মতবাদ হলো এই রকম, সে এখনো স্বপ্নবিলাসীর স্তর থেকে প্রকৃত সুদক্ষ শিল্পীর স্তরে উঠতে পারেনি। যাই হোক, আমি আর হ্যারির সঙ্গে তর্ক করতে চাইছিলাম না। আমাদের দুজনের পকেট বুকে তারিখটা লিখে নেবার পর আমি আমাদের আলোচনার প্রসঙ্গটাকে পাল্টে ফেললাম। লিলি ওপর থেকে খবর পাঠালো যে তার শরীরটা ভালো লাগছে না, সে শোবার জন্য নিজের ঘরে চলে যাচ্ছে। তখনই আমার স্ত্রী নিচ থেকে নেমে এলেন, বললেন, ব্যাপার কি? কি হয়েছে? এতক্ষণ আমি বাচ্চাদের সঙ্গে উপরে ছিলাম। তারপর লিটির শরীর খারাপ লাগছে শুনে তাকে দেখবার জন্য তার শোবার ঘরে গিয়েছিলাম। লিটি কেমন আছে? ওকে একটু দুর্বল মনে হচ্ছে। বেচারির মুখখানা কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। আমার মনে হয় এ ঘরের ওই জানালাটা খুলে রাখাটা বোধহয় বিচক্ষণতার কাজ নয়। জানি সন্ধ্যার দিকটায় বেশ গরম থাকে, কিন্তু রাতের বাতাসটা তো মাঝে মাঝেই বেশ ঠান্ডা। যাই হোক, লিটিকে দেখে মনে হচ্ছে ওর খুব ঠান্ডা লেগেছে, ও খুব কাঁপছে। ওই জানালাটা খোলা ছিল, সেজন্যই ঠান্ডা লেগেছে মেয়েটার। আমি আর লিটি যে হঠাৎ একটা প্রচণ্ড শৈত্য অনুভব করেছিলাম, এ কথাটা ছাড়া তখনকার মতো আমার স্ত্রীকে আর কিছু বললাম না। আমি আর কোনো ব্যাখ্যার মধ্যে যেতে চাইছিলাম না, কেননা হ্যারি তখনও আমার দিকে তাকিয়েছিল। ভাবলাম আমার ব্যাখ্যা শুনলে হ্যারি হয়তো আমাকে কুসংস্কারাচ্ছন্ন মনে করে উপহাসের হাসি হাসবে। শেষ পর্যন্ত স্ত্রীকে সব কথা না বলে কিন্তু পারলাম না। রাতে নিজেদের ঘরে এসে আমি কি অনুভব করেছিলাম, কি দেখেছিলাম এবং কি আশঙ্কা করছি, তা সব খুলে বললাম স্ত্রীকে।
সব শুনে আমার স্ত্রী ঘাবড়ে গিয়ে এতটা শঙ্কিত হয়ে উঠলেন যে আমার মনে হলো কথাগুলি ওকে না বললেই ভালো হতো। পরদিন সকালে লিটিকে অপেক্ষাকৃত সুস্থ বলে মনে হলো। আমি বা লিটি কেউই আগের রাতের ঘটনার কোনো উল্লেখই করলাম না। আপাত দৃষ্টিতে মনে হলো আমরা দুজনেই যেন ঘটনাটা ভুলে গিয়েছি। কিন্তু সেদিন থেকে আমি মনে মনে শঙ্কাতুর হয়ে উঠলাম। আমার আশঙ্কা হলো যে কোনো মুহূর্তেই একটা দুঃসংবাদ আসতে পারে। শেষ পর্যন্ত দুঃসংবাদটা সত্যি সত্যি এসে গেল। আমি কিন্তু এরকম একটা খবর পেয়ে চমকে উঠিনি, কেননা আমার মনে হয়েছিল যে এরকম একটা দুঃসংবাদ আসবে। এরকম একটা খারাপ খবরের জন্য আমি যেন মনে মনে তৈরি হয়েছিলাম। একদিন সকালে প্রাতরাশের জন্য তৈরি হয়ে শোবার ঘর থেকে বেরোবার উপক্রম করছিলাম, এমন সময় দরজায় টোকা মেরে হ্যারি ঘরের ভিতরে এলো। এত সকালে তার সঙ্গে আমার কোনোদিন দেখা হয় না, কেননা সকালবেলাটা সে সাধারণত স্টুডিওতে কাটায়। বাড়ি ফিরতে ফিরতে তার সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। হ্যারিকে খুবই বিবর্ণ, খুবই উত্তেজিত দেখাচ্ছিল। সে জিজ্ঞেস করল, লিটি বোধহয় এখনো নিচে নামেনি, নেমেছে কি? আমি কোনো উত্তর দেবার আগে সে আবার প্রশ্ন করল, তুমি কোন খবরের কাগজ নাও? দি ডেইলি নিউজ। কিন্তু কেন? হ্যারি এবার প্রশ্ন করল, লিটি নিচে নামেনি তো? না। ভগবানকে ধন্যবাদ, পড়ে দেখো। হ্যারি পকেট থেকে একখানা খবরের কাগজ বের করে আমার হাতে দিল। আমি কাগজখানা মেরে ধরতেই সে আঙুল দিয়ে একটা কলমের নিচে একটা ছোট অনুচ্ছেদ আমাকে দেখিয়ে দিল। জানতাম কাগজে কি সংবাদ রয়েছে। এক্ষুনি খবরের কাগজ থেকে জানতে পারবো লিটির চরম দুর্ভাগ্যের কথা। অনুচ্ছেদটি শিরোনাম হলো, মারাত্মক দুর্ঘটনার কবলে পাইনিয়ার নামক এক অভিযাত্রী জাহাজের একজন অফিসার। শিরোনামের নিচে সংবাদে বলা হয়েছে, নৌ দপ্তরে প্রাপ্ত এক সংবাদ থেকে জানা গিয়েছে যে পায়োনিয়ার জাহাজের অভিযাত্রীরা পূর্ববর্তী উত্তর মেরু অভিযানের নাবিকদের খুঁজে পেতে ব্যর্থ হয়েছে, কিন্তু নিখোঁজ নাবিকদের কিছু চিহ্ন তারা খুঁজে পেয়েছে। কিন্তু রসদপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব দেখা দেওয়ায় পায়োনিয়ারের নাবিকেরা ওইসব চিহ্ন অনুসরণ না করেই ফিরে আসতে বাধ্য হয়েছে। পায়োনিয়ার জাহাজের কমান্ডার নৌঘাটিতে এসে রসদ এবং প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করলেন। জাহাজখানার একটুমাত্র মেরামতির প্রয়োজনও ছিল। এসব কাজ শেষ হলে কমান্ডার জাহাজখানা যেখান থেকে ফিরে এসেছিল আবার সেখানে গিয়ে নিখোঁজ নাবিকদের চিহ্ন ধরে এগিয়ে যাওয়ার জন্য খুবই উগ্র হয়ে উঠলেন। এই রকম সময়ে দুর্ঘটনার ফলে তিনি হারালেন একজন সুদক্ষ অফিসারকে। এই অফিসারটির নাম হলো লেফটেন্যান্ট জর্জ ম্যাসন। লে ম্যাসন ছিলেন জাহাজের সম্ভাবনাপূর্ণ পদস্থ কর্মচারীদের মধ্যে একজন। জাহাজ থেকে নেমে জাহাজের সার্জেনের সঙ্গে শিকারে বেরিয়েছিলেন তিনি। দুজনে উঠেছিলেন সমুদ্রে ভাসমান এক বিশাল হিমশৈলের উপরে। শিকার করার সময় তিনি হঠাৎ পা পিছলে অতি দ্রুত বেগে নিচে পড়ে যান। পড়বার সময় তার মাথার দিকটা ছিল নিচের দিকে। সুমধুর আচার ব্যবহারের জন্য তিনি তার জাহাজের সব নাবিকের কাছে একজন প্রিয়পাত্র ছিলেন। তার আকস্মিক অকাল মৃত্যুতে পায়োনিয়ার জাহাজের ছোট অভিযাত্রী দল গভীর বিষণ্ণতায় মোহমান হয়ে পড়েছে। দি ডেইলি নিউজ কাগজখানার উপরে দ্রুত চোখ বোলাতে বোলাতে হ্যারি বলল, সংবাদটা কি এই কাগজখানায় বেরোয়নি? আমি হ্যারি রানার সংবাদপত্রখানায় প্রকাশিত সংবাদটা আরেকবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম। হ্যারি বলতে লাগলো, আজ না বেরোলেও 2-1 দিনের মধ্যে সংবাদটা নিশ্চয়ই দি ডেইলি নিউজের কাগজে বেরোবে। দাদা, তোমাকে কিন্তু কয়েকটা দিন খুবই সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই কাগজে জর্জের মৃত্যু সংবাদটা প্রকাশিত হলে তা যাতে লিটির নজরে না পড়ে সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। আমরা একে অন্যের দিকে তাকালাম। আমাদের দুজনের চোখে জল। বেচারা জর্জ, বেচারি লিটি। আমরা দুজনেই দীর্ঘশ্বাস ফেললাম। আমি বললাম, কিন্তু লিটিকে তো কোনো না কোনো সময় খবরটা জানাতেই হবে। হ্যারি বলল, হ্যাঁ, তা তো জানাতেই হবে, কিন্তু কাগজ থেকে হঠাৎ করে যদি লিটির দুঃসংবাদটা জানতে পারে তাহলে ও মরেই যাবে। তোমার স্ত্রী কোথায়? সে বাচ্চাদের নিয়ে উপরে রয়েছে। আমি উত্তর দিলাম, বৌদিকে খবরটা জানানো দরকার। তিনি ধীরে সুস্থে লিটিকে খবরটা জানাতে পারবেন।
স্ত্রীকে ডেকে পাঠালাম। দুঃসংবাদটা জানালাম তাকে। নিজের আবেগটাকে লুকোবার জন্য আমার স্ত্রীকে তার মনের সঙ্গে বেশ লড়াই করতে হলো। জর্জ ম্যাসন তো তারই সম্পর্কিত ভাই, ভাই বোনের মধ্যে যথেষ্ট সপ্তাবহ ছিল। কিন্তু লিটির কথা ভেবে আমার স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন না, কিন্তু তার দু চোখ থেকে নেমে এলো অশ্রুধারা। ওকে এই দুঃসংবাদটা দেবার সাহস পাবো কোথা থেকে? হঠাৎ বৌদির একখানা বাহু ধরে দরজার দিকে তাকিয়ে হ্যারি বলল, চুপ। আমিও দরজার দিকে ঘুরে তাকালাম। দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে লিটি, তার মুখখানা মিতের মুখের মতো হয়ে রয়েছে। লিটির ওষ্ঠ এবং অধর ফাঁক হয়ে গিয়েছে। ও অন্ধের মতো তাকিয়ে যেন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। বলতে পারবো না আমাদের কথা লিটি কতটা শোনাছে, কিন্তু ওকে দেখে মনে হলো দুঃসংবাদটাও নিশ্চয় শুনে ফেলেছে। আমরা লাফিয়ে উঠে ওর দিকে এগিয়ে গেলাম, কিন্তু লিটি হাত নেড়ে আমাদের সরে যেতে বলল। তারপর একটি কথাও না বলে ঘুরে উপরতলায় নিজের ঘরে চলে গেল। ওর ভাবভঙ্গি দেখে আমার স্ত্রী ভয় পেয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে লিটির ঘরের দিকে চললেন। ঘরে গিয়ে দেখলেন লিটি হাঁটু মুড়ে বিছানার পাশে বসে রয়েছে, তার মাথাটা বিছানার উপরে। জ্ঞান হারিয়ে ফেলেছে মেয়েটা। একটুও দেরি না করে তখনই ডাক্তার ডাকলাম। ডাক্তার ওর জ্ঞান ফিরিয়ে আনবার জন্য ওষুধপত্র দিলেন। লিটির জ্ঞান ফিরল, কিন্তু যে প্রচণ্ড মানসিক আঘাত সে পেয়েছিল তাতে কয়েক সপ্তাহ ধরেই খুব অসুস্থ অবস্থায় শয্যাশায়ী হয়ে বিছানায় পড়ে রইল আমার ছোট বোন। প্রায় 1 মাস পরে লিটি নিচে নামবার মতো সুস্থ হয়ে উঠল। এই সময় একদিন কাগজ থেকে সংবাদ পেলাম যে পায়োনিয়ার জাহাজ ফিরে এসেছে। এই সংবাদটা আমাদের কারো মনে কোনো উৎসবকে সৃষ্টি করতে পারবে না বলে আমি খবরটা কাউকে বললাম না। পায়োনিয়ার জাহাজের নাম উল্লেখ করলেই হয়তো লিটি মানসিক যন্ত্রণা ভোগ করত। কয়েকদিন কেটে গেল। একদিন বিকেলে আমি বসে একখানা চিঠি লিখছিলাম। এমন সময় সদর দরজায় খুব জোরে একটা শব্দ হলো। লেখা থেকে চোখ তুলে আমি তাকালাম। একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। এ যেন জানতে চাইছে আমি বাড়িতে আছি কিনা। কণ্ঠস্বরটা খুবই অদ্ভুত মনে হলো, কিন্তু এ কণ্ঠস্বরটা আমার একেবারে অপরিচিত নয়। হতবুদ্ধি হয়ে উপরের দিকে তাকালাম। নিজের মনে প্রশ্ন জাগলো, এ কার কণ্ঠস্বর? আকস্মিকভাবে আমার দৃষ্টি গিয়ে পড়ল হতভাগ্য জর্জের ছবিখানার উপরে। এ কি দেখছি আমি? আমি কি স্বপ্ন দেখছি না জেগে আছি? আগেই বলছি, ছবিতে জর্জের একখানা হাত ছিল তরোয়ারের উপরে। এখন পরিষ্কারভাবে স্পষ্টভাবে দেখতে পেলাম জর্জ সেই হাতখানা তর্জনী তুলে ধরেছে। জর্জ ম্যাসন যেন আঙুল তুলে সাবধান করছে আমাকে। একটু দৃষ্টিতে জর্জের ছবিখানার দিকে তাকালাম। আমি কি ভুল দেখছি? না, মোটেও ভুল দেখছি না। এ আমার আচ্ছন্ন মনের কল্পনা নয়। স্পষ্টভাবে পরিষ্কারভাবে আমি দেখলাম জর্জের ছবি মুখমণ্ডল বিবর্ণ পাণ্ডুর, আর সেই বিবর্ণ মুখমণ্ডলে দুটি বড় বড় তরল ফোঁটা। ফোঁটা দুটি রক্ত না হলেও রক্তেরই মতো লাল। আমি ছবিখানার কাছে গেলাম। ভেবেছিলাম করটির মতো লাল ফোঁটা দুটি অদৃশ্য হয়ে যাবে, কিন্তু না, তা গেল না। বরং একটা আশ্চর্য ব্যাপার ঘটে গেল। আমার চোখের সামনেই জর্জের তুলে ধরা তর্জনীটা পাল্টে গিয়ে একটা ছোট সাদা মথে রূপান্তরিত হয়ে গেল। মথটা বসেছিল ছবির ক্যানভাসের উপরে, কিন্তু এই রক্তরাঙা তরল বিন্দু দুটি যে কি তা আমি বুঝে উঠতে পারলাম না। শুধু এটুকুই বুঝলাম যে তরল বিন্দু দুটি রক্তরাঙা হলেও রক্ত নয়। মনে হচ্ছিল মথটা যেন অসার অবশ হয়ে রয়েছে। আমি ছবির উপর থেকে তুলে মদটাকে অগ্নিকুণ্ডের উপরকার তাকটার উপরে একটা উপর করা মদের গ্লাসের নিচে রেখে দিলাম। বর্ণনা করতে যতটা সময় লাগলো তার চাইতে কম সময়ে কাজটা করে ফেললাম। তাকটার কাছ থেকে বেরিয়ে আসতেই পরিচারিকা একখানা কার্ড নিয়ে এসে বলল, একজন ভদ্রলোক হল ঘরে অপেক্ষা করছেন। তিনি জানতে চাইছেন আমি তার সঙ্গে দেখা করব কিনা। কার্ডখানা হাতে নিয়ে দেখলাম সেখানে লেখা রয়েছে অনুসন্ধানকারী জাহাজ পায়োনিয়ারের ভিনসেন্ট গ্রিপ। ঈশ্বরকে ধন্যবাদ, ভাগ্যিস লিটি এখন বাড়িতে নেই।
মনে মনে এই কথা বলে পরিচারিকাটিকে বললাম, যাও ভদ্রলোককে এখানে নিয়ে এসো। পরিচারিকা চলে যাচ্ছিল। আমি তাকে ডেকে বললাম, শোনো যেন, তোমার কর্ত্রী ঠাকুরন আর মিস লিটি যদি ভদ্রলোক বিদায় নেবার আগেই আসেন, তবে তাদের বলবে যে আমি একজন ভদ্রলোকের সঙ্গে খুব জরুরি কথাবার্তা বলছি। এ সময় ওদের কেউই যেন এ ঘরে না আসে। জেন চলে গেল। আমিও গ্রিবের সঙ্গে দেখা করবার জন্য দরজার কাছে গেলাম। দরজার চৌকাঠ পেরোলো গ্রিব, কিন্তু জর্জের ছবিখানার উপর থেকে চোখ পড়বার আগে সে থেমে গেল। হঠাৎ কাঁপতে শুরু করলো গ্রিব। আর সমস্ত শরীর, এমনকি পাতলা ওষ্ঠ এবং অধর পর্যন্ত সাদা হয়ে গেল। নিচু গলায় সে তাড়াতাড়ি বলল, আমি ভেতরে যাবার আগে দয়া করে ওই ছবিখানাকে ঢেকে দিন, এবং আমার উপরে এই ছবিখানার প্রভাবের কথা আপনার নিশ্চয়ই মনে আছে। বেচারা ম্যাসনের স্মৃতি তো আমার মনের পটে জল জল করছে এখনো। এখন ওই ছবিখানা আমি মোটেই সহ্য করতে পারবো না, এবং আমার উপর ওই ছবির প্রভাব এখন মারাত্মক হয়ে উঠবে। দয়া করে আপনি ছবিটাকে ঢেকে দিন। গ্রিভের অনুভূতিটাকে আমি এবার আগের চাইতে ভালোভাবে বুঝতে পারলাম। আমি নিজেও জর্জের ছবিখানার দিকে তাকিয়ে কয়েকবার ভয় পেয়েছি। জানলার কাছে একখানা ছোট গোল টেবিল ছিল। আমি টেবিলখানার কাপড়ের ঢাকনাটা তুলে নিয়ে কাপড়খানাকে জর্জের ছবির উপরে ঝুলিয়ে দিলাম। জর্জের ছবিখানা ঢাকা পড়ে গেল। তারপর ভিনসেন্ট গ্রিভ ঢুকলো ঘরের ভিতরে। কি পরিবর্তন হয়েছে তার চেহারায়! সেই আগের চাইতে অনেক রোগা হয়ে গিয়েছে। তার রংটা হয়ে গেছে আরো পাণ্ডুর মতো। গ্রিবের চোখ দুটো কোটরের ভেতরে ঢুকে গিয়েছে, গাল দুটো গিয়েছে ভেঙে, শরীরটা একেবারে বেঁকে কুচো হয়ে গিয়েছে। গ্রিবের দু চোখে আর আগের মতো ধূর্ত দৃষ্টি নেই। সে চোখ দুটি এখন শঙ্কা বিহব্বল। দেখে মনে হয় সে যেন একটা তাড়া খাওয়া পশু। দেখলাম যেন নিজের অজ্ঞাত সারে গ্রিপ নিজের এপাশে ওপাশে তাকাচ্ছে। সে যেন নিজের পেছনে কারোর উপস্থিতি অনুভব করতে পারছে। লোকটাকে আমি কোনোদিনই পছন্দ করতে পারিনি, কিন্তু এখন যেন তাকে দেখে আমি দারুণ ঘৃণা বোধ করলাম। গ্রিপের অনুরোধে জর্জের ছবিটা ঢাকার কাছে ব্যস্ত ছিলাম বলে তার সঙ্গে আমার কর্মোদ্যম করা হয়নি। কর্মোদ্যম না করার জন্য আমি মনে মনে বেশ খুশি হলাম। গ্রিপকে আমি কিছুতেই উষ্ণ অভ্যর্থনা করতে পারবো না। আমার কথাবার্তা হবে একেবারে নিরুত্তাপ। সৌজন্যের খাতিরে আমাকে কয়েকটা মামুলি কথা বলতেই হবে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একটা কথাও বলবো না আমি। গ্রিপের দিকে তাকিয়ে আমি বললাম, আপনার সঙ্গে আমার দেখা হয়ে আমি খুব খুশি হয়েছে, কিন্তু আপনি এ বাড়িতে না আসলে আমি আরো খুশি হব। হতভাগ্য জর্জের মৃত্যুর বিবরণটা জানতে আমি আগ্রহী, কিন্তু আমার বোনের সঙ্গে দেখা করবার অনুমতি আমি আপনাকে দিতে পারবো না। আমার বোনও নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা করতে চাইবে না। তারপর যতদূর সম্ভব ভদ্র ভাষায় আমি গ্রিপকে স্মরণ করিয়ে দিলাম যে শেষ যেদিন সে আমাদের বাড়িতে এসেছিল সেদিন সে আমার বোনের সঙ্গে অভদ্র অমার্জিত আচরণ করেছিল। তার আচরণের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। আর সেই অশালীন ব্যবহারের জন্য তাকে কিছুতেই ক্ষমা করা যায় না। নীরবে আমার কথাগুলি শুনে গেল গ্রিপ। আমি বললাম, দয়া করে এ বাড়িতে আর আপনি আসবেন না। উত্তরে কোনো কথা না বলে গ্রিপ একটা দীর্ঘশ্বাস ফেলল। তাকে খুবই দুর্বল দেখাচ্ছিল। কাজেই বাধ্য হয়ে বললাম, আপনি একমাত্র বলকারক মদ্যপান করুন, তাতে আপনার দুর্বলতা অনেকটা কেটে যাবে। আনন্দের সঙ্গে গ্রিপ পান করতে রাজি হয়ে গেল। বলল, আপনাকে আপনাকে ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ। আমি সিঁড়ি আর বিস্কুট নিয়ে এসে টেবিলের উপরে রাখলাম। টেবিলের এক পাশে গ্রিপ আর অন্য পাশে আমি। পান পাত্রটা নিয়ে সে লোভীর মতো মদ্যপান করল। হতভাগ্য জর্জের মৃত্যু ঠিক কীভাবে হয়েছিল তার বিবরণ কিন্তু খুব সহজে গ্রিপের কাছ থেকে পাওয়া গেল না। প্রথমে সে এই সম্পর্কে আমার প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টাই করতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও দুর্ঘটনার বিবরণটা দিল। তুষারময় উত্তর মেরু অঞ্চলে একটা শ্বেত ভাল্লুককে দেখতে পেয়ে আমি আর জর্জ সেটাকে শিকার করার জন্য আমাদের জাহাজ থেকে নেমে এলাম। ভাল্লুকটা ছিল উপকূলের কাছে একটা হিমশৈলের উপরে।
হিমশৈলের উপরের দিকটা ছিল একটা বাড়ির ছাদের মতো। সেই ছাদ ঢালু হয়ে গিয়ে মিশেছে মাথার উপরে বিপজ্জনক অবস্থায় ঝুলন্ত একটা খাড়াই তুষারমঠ বিরাট শৈলের একটা অংশের প্রান্ত সীমায়। ভাল্লুকটার কাছাকাছি পৌঁছবার জন্য আমি আর জর্জ হামাগুড়ি দিয়ে সেই বিপজ্জনক শৈলশিরার ধরে এগিয়ে চললাম। জর্জ একটু অসতর্কভাবেই দুঃসাহসীর মতো শৈলশিরার ঢালুর দিকটা গিয়ে পড়ল। আমি চিৎকার করে ওকে ডাকলাম, বারবার বললাম, ফিরে এসো, ফিরে এসো, ওই বিপজ্জনক পথে আর এগিও না, এগিও না। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। হিমশৈলের উপরিতলটা ছিল কাচের মতোই মসৃণ এবং পিচ্ছল। জর্জ ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু পারল না। সে পা পিছলে পড়ে গেল। তারপর শুরু হলো সেই ভয়াবহ দৃশ্যটা। ধীরে ধীরে কিন্তু প্রতি মুহূর্তে দ্রুত থেকে দ্রুততর বেগে জর্জ গড়িয়ে গড়িয়ে শৈলশিরার কিনারার দিকে এগিয়ে চলল। গ্রিপ বলতে লাগলো, সেই মসৃণ পিচ্ছিল হিমশৈলে বা শৈলশিরায় আঁকড়ে ধরবার মতো কিছুই ছিল না। যদি হিমশৈলের উপরিভাগে কোনো অনিয়মিত উদগত কিছু থাকতো, তবে জর্জের দেহটা সেখানে আটকে যেতে পারত। তাহলে সে হয়তো প্রাণে বেঁচে যেত, কিন্তু না, সেরকম কিছুই ছিল না সেখানে। আমি আমার কোটটা ছিঁড়ে তাড়াতাড়ি সেটাকে আমার বন্দুকের কুদোর সঙ্গে বেঁধে ফেললাম। তারপর সেটাকে এগিয়ে দিলাম জর্জের দিকে। কিন্তু জর্জ ততক্ষণে আমার কাছ থেকে এত দূরে সরে গিয়েছিল যে সেটা জর্জের কাছে পর্যন্ত পৌঁছল না। এবং আমি তারপর আমার গলায় বাঁধবার বড় রুমালখানাকে কোটের সঙ্গে বেঁধে জিনিসটাকে আরো লম্বা করে জর্জের দিকে বাড়িয়ে ধরবার জন্য চেষ্টা করলাম, কিন্তু বৃথা চেষ্টা। জর্জের দেহটা ততক্ষণে পিচ্ছিল ঢালু পথে গড়িয়ে আরো অনেক দূর চলে গিয়েছে। নিদারুণ আতঙ্কে আমি আর্তনাদ করে উঠলাম, কিন্তু আমার সেই আর্তনাদ শুনবার মতো কেউই ছিল না আশেপাশে। জর্জ বুঝতে পেরেছিল তার নিয়তিকে। সে বুঝতে পেরেছিল এক্ষুনি কি ঘটতে যাচ্ছে। গড়িয়ে নিচে পড়তে পড়তে সে চিৎকার করে আমাদের এবং আপনাদের এবং আপনার বোনের কাছে তার শেষ বিদায় বার্তা পৌঁছে দিতে বলল। এই পর্যন্ত বলবার পর গ্রিপের কণ্ঠ রুদ্ধ হলো। এক মুহূর্ত চুপ করে থাকবার পর সে বলল, সব শেষ হয়ে গেল। এক মুহূর্তের জন্য জর্জ সহজাত আত্মরক্ষার তাগিদে হিমশৈলের পিচ্ছিল মসৃণ কিনারাটাকে চেপে ধরল। তারপর তাকে আর দেখা গেল না। জর্জ চলে গেল। আমার চোখের সামনেই চলে গেল আমার প্রিয় বন্ধু জর্জ ম্যাসন। শেষ কথা কাটাকাটি বলবার সঙ্গে সঙ্গে গ্রিপের চোয়ালটা ঝুলে পড়ল। তার অক্ষি গোলক দুটি যেন বড় হয়ে কোটো ছেড়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইল। এক লাফে দাঁড়িয়ে উঠল গ্রিপ। আঙুল তুলে আমার পেছনে কি যেন দেখালো। তারপর দু হাতখানাকে ছাড়িয়ে দিয়ে একটা বুক ফাটা আটনাট করে সে ঘরের মেঝেতে পড়ে গেল। মনে হলো তাকে বোধহয় কেউ গুলি করেছে। বুঝলাম মির্গি রোগের কবলে পড়েছে গ্রিপ। তাড়াতাড়ি তাকে মেঝে থেকে তুলতে গিয়ে নিজের অজ্ঞাত সারেই আমি পেছনের দিকে তাকালাম। দেখলাম জর্জের ছবিটা যে কাপড়খানা দিয়ে ঢাকা ছিল, সেই কাপড়খানা খসে পড়ে গিয়েছে। জর্জের মুখখানা আগের চাইতে বিবর্ণ দেখাচ্ছে। ছবির মুখে লাল লাল ছোপ। এই লাল ছোপগুলির জন্যই মুখের ছোপহীন অংশগুলিকে আরো বেশি বিবর্ণ দেখাচ্ছে। জর্জের ছবির চোখ দুটো যেন কঠোর কঠিন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মেঝেতে পড়ে থাকা গ্রিপের দিকে। ডাক ঘন্টি বাজালাম। সৌভাগ্যক্রমে হ্যারি বাড়িতে ফিরে এসেছিল। চাকরটি ঘরে ঢুকতে বললাম, তুমি এক্ষুনি হ্যারিকে আসতে বলো। চাকরের কাছ থেকে খবর পেয়ে হ্যারি ছুটে এলো। অচেতন গ্রিপের চেতনা ফিরিয়ে আনবার কাজে সে আমাকে সাহায্য করল। ইতিমধ্যে আমি অবশ্য জর্জের ছবিখানাকে কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম। গ্রিপের জ্ঞান ফিরল। একটু সুস্থ হয়ে উঠবার পর সে বলল, আপনাদের কি বিব্রতই না করলাম। আমি মাঝে মাঝে এরকমই মূর্ছিত হয়ে পড়ি। আমি খুবই দুঃখিত এবং সাথে খুবই লজ্জিত। আমি বললাম, আপনার দুঃখ পাবার বা লজ্জা পাবার কোনো কারণই নেই। মানুষ তো হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারে। অসুস্থ মানুষকে সেবা করা তো মানুষেরই কর্তব্য। হঠাৎ উৎকণ্ঠিতভাবে একটা অদ্ভুত প্রশ্ন করল। আচ্ছা, অজ্ঞান অবস্থায় আমি কি কোনো অস্বাভাবিক
কথা বলেছি? আমি বললাম, ওই সেরকম কিছু তো বলেননি আপনি, আর বললেও তো আমি শুনতে পাইনি। আমার উত্তর শুনে গ্রিপ যেন আশ্বস্ত হলো। কিছুক্ষণ চুপ করে রইল সে, তারপর দুর্বল কণ্ঠে বলল, আপনাদের বিব্রত করার জন্য আমি আমি ক্ষমা চাইছি। খুব দুর্বলতা বোধ অনুভব করছি। একটু বিশ্রাম করলেই সুস্থ হয়ে যাবে, আর সুস্থ হলেই চলে যাবো এখান থেকে। এই কথা বলতে বলতে তার মাথাটা ঝুঁকে পড়ল অগ্নিকুণ্ডের উপরকার দাগটার দিকে। সাদা মতটার দিকে চোখ পড়ল তার। না, পায়োনিয়ার থেকে আপনার আগে তো কেউ আসেনি, আপনি কথা ভাবলেন কেন? আমি এই মথটাকে দেখে ভাবলাম, এমন ছোট সাদা মথ তো এই দক্ষিণ অক্ষাংশে দেখা যায় না। এগুলি মূলত দেখা যায় উত্তর অক্ষাংশের মেরুবৃত্তের কাছাকাছি অঞ্চলে। সেখানে সাদা মথগুলি হলো জীবনের শেষ চিহ্ন। এটাকে কোথা থেকে পেলেন? এটাকে পেলাম এখানে এই ঘরের মধ্যেই। কি আশ্চর্য! আমি তো এরকম কথা আগে কখনো শুনিনি। এরপর রক্ত বর্ষণের কথা শুনলেও আমি মোটেই অবাক হব না। এ কথার অর্থ আপনি ঠিক কি বলতে চাইছেন? বিশেষ বিশেষ ঋতুতে এই সাদা মথগুলির দেহ থেকে ফোঁটা ফোঁটা লাল রঙের তরল পদার্থ বেরিয়ে আসে। কখনো কখনো এত লাল রঙের ফোঁটা ঝরে যে কুসংস্কারচ্ছন্ন লোকেরা মনে করে যে রক্ত বৃষ্টি হচ্ছে। গ্রিপ বলল, মেরু অঞ্চলে সাদা বরফের উপরে আমি এই ফোঁটার দাগ দেখেছি। মথটাকে যত্ন করে রাখবেন। উত্তরে অনেক দেখা গেলেও দক্ষিণে এটা বিরল পতঙ্গ। একটু পরে গ্রিপ চলে গেল। দেখা গেল মদের গ্লাসে তোলায় মার্বেল পাথরের টেবিলের উপরে এক ফোঁটা লাল রঙের তরল পদার্থ রয়েছে। জর্জের ছবির উপরকার রক্তিম দাগগুলির কারণ এবার বুঝতে পারলাম। কিন্তু একটা প্রশ্ন, মদটা এখানে এলো কি করে? ওটা তো অগ্নিকুণ্ডের উপরকার তাকের উপর একটা উপর করা গ্লাসের নিচে রেখে দিয়েছি। তাহলে গ্রিপকে কেন্দ্র করে আরো একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম। অবশ্য ঘরের ভিতরকার আলোয় আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। ভাবছিলাম ওটা হয় আলো ছায়ার কারসাজি, নয়তো আমার চোখের ভুল। খোলা জানালা পথে দেখলাম গ্রিপ মাথা নিচু করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। দেখে চমকে উঠলাম, আরে আলোকিত রাস্তাটাও সেই একই অদ্ভুত ব্যাপার। না, কোনো ভুল নেই। নিজের চোখ দুটোকে পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছিলাম না। এও কি সম্ভব? হ্যারিকে ডাকলাম, সে এলো। আমি বললাম, ওই জানলার কাছে যাও, দেখো গ্রিপ যাচ্ছে। আচ্ছা হ্যারি, তুমি তো একজন শিল্পী, বলো ওই লোকটার মধ্যে অদ্ভুত কিছু কি তুমি দেখতে পাচ্ছ? না, অদ্ভুত কিছুই তো দেখতে পাচ্ছি না। কিন্তু পরক্ষণেই হ্যারির কণ্ঠস্বর পাল্টে গেল। বিপুল বিস্ময়ের সঙ্গে সে বলল, হ্যাঁ হ্যাঁ, অদ্ভুত ব্যাপার আছে আছে। হায় ভগবান, লোকটার দেখছি দুটো ছায়া। এ কি আশ্চর্যজনক ব্যাপার! গ্রিবের সতর্কভাবে দুপাশে তাকানোর একটু পুজো হয়ে হাঁটবার রহস্যটা এবার পরিষ্কার হয়ে গেল। ওর পাশে সবসময় একটা কিছু থাকে যাকে কেউ দেখতে পায় না, কিন্তু সেই অদৃশ্য কোনো কিছুর একটা ছায়া পড়ে। সে কোনো কিছুকে গ্রিপ অত্যন্ত ভয় পায়। যেতে যেতে গ্রিপ একবার ঘুরে তাকালো। আমাদের দুই ভাইকে এসে জানলার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলো। সঙ্গে সঙ্গে সে রাস্তা পেরিয়ে ওপাশের অন্ধকারের দিকে চলে গেল। একটু আগে যে ব্যাপারটা ঘটেছিল তার কথা হ্যারিকে বললাম। তারপর দু ভাই আলোচনা করে একমত হয়ে ঠিক করলাম যে এ সম্পর্কে একটি কথাও লিটির কাছে বলবো না। দুদিন পরে হ্যারির স্টুডিও থেকে বাড়িতে ফিরে সারা বাড়িতে একটা কেমন যেন এলোমেলো অবস্থা দেখলাম। লিটির কাছ থেকে ব্যাপারটা জানতে পারলাম। লিটি বলল, বৌদি যখন উপরতলায় ছিল তখন হঠাৎ গ্রিভ এসে হাজির হয়। পরিচারক তার আসবার খবর আমাদের
জানাবার আগেই সে অপেক্ষা না করেই সোজা খাবার ঘরে চলে যায়। আমি তখন সেখানেই বসেছিলাম। দেখলাম জর্জের ছবিখানার দিকে যাতে তার চোখ না পড়ে সেজন্য সে চেষ্টা করছিল, ছবিখানার দিকে যাতে তার নজর না যায় সেজন্য গ্রিফ ছবিখানার ঠিক নিচে যে সোফাটা ছিল তার উপরেই বসলো। আমার প্রবল প্রতিবাদ সত্ত্বেও সে আবার প্রেম নিবেদন শুরু করলো। এই নিবেদনকে জোরদার করবার জন্য সে বলল, বেচারা জর্জ শেষ নিঃশ্বাস ত্যাগ করবার পূর্ব মুহূর্তে আমাকে অনুনয় করে বলে গিয়েছে, আমি যেন তোমার দেখাশোনা করি, আমি যেন তোমাকে বিয়ে করি। গ্রিভের এই কথাগুলো শুনে ওর ওপর আমার এত রাগ আর ঘেন্না হলো যে বুঝতে পারলাম না ওর কথার উত্তর কীভাবে দেব। গ্রিফ যখন শেষ কথাগুলো বলছিল তখন আচম্বিতে গিটারের শব্দের মতো টুং করে একটা শব্দ হলো। সেই ধ্বনিটা যে ঠিক কেমন তা আমি সঠিকভাবে বোঝাতে পারবো না। আমার চোখের সামনে জর্জের ছবিখানা পড়ে গেল। ছবিখানার ভারী ফ্রেমের একটা কোণা সজোরে আঘাত করল গ্রিভের মাথায়। সঙ্গে সঙ্গে একটা গভীর ক্ষতের সৃষ্টি হলো। সেই প্রচণ্ড আঘাতে জ্ঞান হারিয়ে ফেলল গ্রিভ। আমি ছুটে গিয়ে বৌদিকে খবর দিলাম। তিনি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে লোক পাঠালেন। ডাক্তার এলেন। তার নির্দেশ মতোই অচেতন গ্রিফকে বহন করে নিয়ে যাওয়া হলো উপরতলায়। তাকে শুইয়ে দেওয়া হলো তোমার ড্রেসিং রুমের একখানা কাউচে। লিটির কথা শুনে গ্রিপকে দেখবার জন্য আমি ড্রেসিং রুমের দিকে পা বাড়ালাম। ভেবেছিলাম আমার নিষেধ অমান্য করে আবার এই বাড়িতে আসবার জন্য ওকে ভর্ৎসনা করব, কিন্তু ঘরে গিয়ে দেখলাম গ্রিপ বিকারের ঘরে পোলা বকছে। কাজেই ভর্ৎসনা করবার প্রশ্ন উঠল না। ডাক্তার ঘরে ছিলেন। আমাকে দেখে তিনি বললেন, আচ্ছা, এটা কিন্তু একটা অদ্ভুত কেস। মাথার আঘাতটা গুরুতর হলেও কেবল সেই আঘাত দিয়েই রোগীর চৈতন্য লোপ আর মস্তিষ্ক প্রদাহকে ঠিকমতো ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ কেবল মাথার আঘাতের জন্যই রোগীর এই অবস্থা হয়নি। আমি বললাম, গ্রিপ সবে পায়োনিয়ার জাহাজ করে উত্তর মেরু অঞ্চল থেকে ফিরে এসেছে। আমার কথা শুনে ডাক্তার বললেন, ও, এইবার ব্যাপারটা বুঝতে পারলাম। সম্ভবত মেরু অঞ্চলের অভাব এবং কষ্ট ভদ্রলোকের দেহের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছিল, আর তারই ফলে দেখা দিয়েছে এই অদ্ভুত মানসিক ব্যাধি। ডাক্তারের নির্দেশ মতো গ্রিপের কাছে থাকবার জন্য আমরা একজন সর্বক্ষণের নার্স নিযুক্ত করলাম। আমার এই গল্পের বাকি অংশটুকু বলতে খুব সময় লাগবে না, তাড়াতাড়ি শেষ করে ফেলা যাবে। মাঝরাতে এক তীব্র তীক্ষ্ণ চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। কোনো রকমে গায়ে একটা পোশাক চড়িয়ে আমি নার্সের খোঁজে ছুটলাম। দেখলাম নার্স লিটিকে আঁকড়ে ধরে রয়েছে, তার বাহু বন্ধনের মধ্যে অচেতন লিটি। আমরা দুজনে ধরাধরি করে লিটিকে তার ঘরে নিয়ে গেলাম। ওকে শুয়ে দিলাম ওর বিছানায়। তারপর নার্স রহস্যটাকে প্রকাশ করলো আমার কাছে। নার্স বলল, তখন প্রায় মাঝরাত। গ্রিভ হঠাৎ তার বিছানায় উঠে বসলো। তারপর সে আপন মনে কথা বলতে শুরু করলো। গ্রিভ এমন ভয়ঙ্কর সব কথাবার্তা বলতে লাগলো যে সেসব শুনে আমার খুবই ভয় হতে গেল। একটা অদ্ভুত অবিশ্বাস্য ব্যাপার দেখে আমার ভয়টা আরও বেড়ে গেল। মোমবাতির ম্লান আলোয় সে দেখল যে ঘরের দেওয়ালে রোগীর দুটো ছায়া পড়েছে। এও কি সম্ভব? আমি ভালো করে নিজের দু চোখ মুছলাম। ভেবেছিলাম ঘুম চোখ, এ ভুল, ভালো দেখছি। কিন্তু না, ওই তো দেওয়ালের গায়ে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে রোগীর দুটো ছায়া। সীমাহীন আতঙ্কে অভিভূত হয়ে নার্স চুপি চুপি পা টিপে টিপে লিটির ঘরে চলে এলো। কিছুতেই আর রোগীর ঘরে থাকতে পারছে না সে। লিটির ঘুম ভাঙিয়ে তাকে গ্রিপের বলা ভয়ঙ্কর কথাগুলো ফিসফিস করে বলল নার্স। তার নিজের ভয় পাবার কথাও বলল।
লিটি সাহসী মেয়ে, তার মনে দয়ামায়াও আছে। তাড়াতাড়ি পোশাক পরে সে নার্সকে বলল, চলুন, বাকি রাতটুকু আমি আপনার সঙ্গেই কাটাবো। দুজনে রোগীর ঘরে গেল। সেখানে রোগীর ঘরের দেওয়ালে লিটিও দুটো ছায়া দেখল, কিন্তু সে যা শুনল তারও ভয়ঙ্কর। নার্স বলতে লাগলো, বিছানার ওপরে উঠে বসেছিল গ্রিপ। কারো দিকে যেন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সে, কিন্তু যার দিকেই তাকিয়ে থাকুক না কেন সে অদৃশ্য। আপনার বোন বা আমি কেউই তাকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু দেখতে পাচ্ছিলাম সেই অদৃশ্য আগন্তুকের ছায়া। আবেগকম্পিত গলায় রোগী এক অদৃশ্য আগন্তুককে ভিক্ষে চাওয়ার সুরে বলছিল। জ্ঞান ফিরে আসবার পর আতঙ্কিত কণ্ঠে ফিসফিস করে লিটি গ্রিবের ভয়ঙ্কর স্বীকারোক্তির কথাটা বারবার শোনালো। এবার আমি সবকিছু বুঝতে পারলাম। যে সব অদ্ভুত ঘটনার কথা আমি এতদিন লিটির কাছে গোপন রেখেছিলাম, সেসব কথা তাকে বলবার জন্য আমি এবার তৈরি হলাম। জানো, সব কথাই জানুক লিটি। নার্স রোগীকে দেখবার জন্য চলে গেল, কিন্তু পরেক্ষণে মহা আতঙ্কে সে ছুটতে ছুটতে এ ঘরে ফিরে এলো। কি ব্যাপার? রোগী ঘরে নেই। সে কি? আমি আর লিটি ছুটলাম রোগীর ঘরের দিকে। ভিনসেন্ট গ্রিপ চলে গিয়েছে। মহা আতঙ্কে বিকারের ঘরে উঠে সে জানলা খুলে বাইরে লাফিয়ে পড়ে চলে গিয়েছে। দুদিন পরে গ্রিপের মৃতদেহ পাওয়া গেল নদীর জলে। জর্জের ছবির সামনে এখনো একখানা পর্দা ঝোলানো রয়েছে। অবশ্যই ছবিখানাকে কেন্দ্র করে আর কোনো অলৌকিক বা অতিপ্রাকৃত ব্যাপার ঘটেনি। ভিনসেন্ট গ্রিপের মৃত্যুর পর থেকে দেওয়ালের গায়ে সেই রহস্যময় অপার্থিব অতিপ্রাকৃত ছায়াটিকেও আর কোনোদিন দেখা যায়নি। আজকে আপনারা শুনলেন টম হুডের লেখা কায়াহীনের ছায়া। গল্পের সূত্রধর আমি রুদ্র। গল্প পাঠে দীপঙ্কর। অন্যান্য চরিত্রে এলিসা, রাহুল, শ্রাবন্তী, প্রভাত, রাজস্বী, রিমা, শুভজিৎ ও সোনালী। পোস্টার ডিজাইন প্রভাত। স্ক্রিপ্ট রাইটিং মেঘা। সমগ্র পরিচালনায় সৌমিতা।